ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রির মধ্যে হচ্ছে প্রথম সার্কুলেটরি সিস্টেম বা ব্লাড সিস্টেম ডিসকভার্ড বাই উইলিয়াম হার্ভে ইন 600। তারপরে প্রথম হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন হয় ফিলিপ ফিজিক্স 1797। তারপরে ল্যান্ডস্টেনার ওই আর্লিয়েস্ট 20th সেঞ্চুরিতে ব্লাড গ্রুপ আবিষ্কার করে। তারপরে তো এখন there is enormous development. There is starting of ট্রান্সফিউশন মেডিসিন আলাদা করে এমসে তো আছে, দিল্লি এমসে আছে, আমার স্টুডেন্ট করেছে, করে বাইরে গেছে। এমসে এমডি ডিএম ট্রান্সফিউশন মেডিসিন আলাদা, এখন খুবই লুক্রেটিভ লাইন, আলাদা হয়ে গেছে। এবার হচ্ছে যে কতগুলো ব্লাড গ্রুপ আছে। 2025 আগস্টে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন ডিক্লেয়ার করেছে দেয়ার আর মেজর 48 ব্লাড গ্রুপস। তার মধ্যে মেজর গ্রুপ হচ্ছে এবিও আর আরএইচ। ঠিক আছে, এবারে হচ্ছে ইন্ডিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে সিগনিফিকেন্ট হেমারেজ, এক্সটার্নাল হেমারেজ ডিউ টু গান শট ইঞ্জুরি, পেনিট্রেটিং ইঞ্জুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। ইন্টারনাল হেমারেজ কিছু কিছু হতে পারে, রাপচার অফ ইসোফেজিয়াল ভেরিসেস, ক্রনিক ডিউডেনাল আলসার বা গ্রস হিমাচুরিয়া, গ্রস ব্লিডিং পিয়ার ডিউ টু এনি কজ, malignancy or bleeding piles or postpartum hemorrhage, significant postpartum hemorrhage. এটা একটা গেল এক্সটার্নাল হেমারেজ, একটা হচ্ছে ইন্টারনাল হেমারেজ। এবার আর কি ইন্ডিকেশন আছে? অ্যানিমিয়া। অ্যানিমিয়া কত কম হিমোগ্লোবিন হলে তার ইন্ডিকেশন? বিলো 8 গ্রাম পার্সেন্টেজ, বিলো 8 গ্রাম পার্সেন্টেজ। তো অ্যানিমিয়া কিসের জন্য হয়? একটা কারণ হতে পারে ইনঅ্যাডিকুয়েট প্রোডাকশন, বোন ম্যারো অ্যাপ্লেসিয়া যেমন হতে পারে, বা ইনক্রিজ ডিস্ট্রাকশন, এতে তোর কি বলবো হিমোলাইটিক যে ডিজিজগুলো আছে, সে আইটিপি হোক বা থ্যালাসেমিয়া হোক, সিকিল অ্যানিমিয়া হোক, বা ইনক্রিজড লস, যেমন এক্সটার্নাল লস, ইন্টারনাল লস হতে, এগুলোতে হতে পারে। এগুলোতে প্রেফারেন্স হচ্ছে পিআরবিসি দেওয়া। আর কিসে কিসে দেওয়া হয়? অ্যানিমিয়া হলো, হ্যাঁ, অনেক সময় কেমোথেরাপি, লিউকেমিয়া এগুলোতে দিতে হয়, থ্যালাসেমিয়া দিতে হয়, বোন ম্যারো অ্যাপ্লেসিয়া দিতে হয়। আর কখনো কখনো তোর লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, যেখানে ক্রনিক অ্যানিমিয়া হয়, মানে ইনস্পাইট অফ আদার থেরাপি লাইক আয়রন বা থেরাপি দেওয়া সত্ত্বেও যেখানে কারেকশন হচ্ছে না, এই একটা গ্রুপ গেল। আর একটা গ্রুপ হচ্ছে প্রি অপারেটিভ। প্রি অপারেটিভ অনেক সময় যেখানে আর্জেন্সি থাকে, পেশেন্টকে কারেকশন করার সময় নেই, অথচ হিমোগ্লোবিন কম, সেখানে দেওয়া যেতে পারে। অপারেটিভ যেখানে ব্লিডিং লস বেশি হচ্ছে, মেজর অপারেশন, যেমন কার্ডিওভাস্কুলার অপারেশন, লিভার অপারেশন, বা বড় গাইনোকোলজিক্যাল অপারেশন, বড় এপিআর, এই ধরনের যেখানে ব্লিডিং লসের চান্স বেশি, বা থাইরয়েড অপারেশনে অনেক সময়, এখন আর থাইরয়েড অপারেশনে দেয় না, অত ব্লিডিং লস হয় না, এখন অনেক কিছু ইনস্ট্রুমেন্ট এসছে, তো বাইপোলার এই সমস্ত এসছে, ডায়াথার্মি, সফিস্টিকেটেড ডায়াথার্মি, বাইপোলার কোয়াগুলেশন, কাটিং, এই সমস্ত এসছে বলে এখন আর অতটা হয় না। আর পোস্ট অপারেটিভ পিরিয়ডে যদি ব্লিডিং বেশি হয় বা যদি হয়, তাহলে সেখানেও দেওয়া যেতে পারে। আর এই কিছু ক্রনিক ডিজিজে, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, এগুলোতে দিতে হবে। বা অনেক সময় কেমোথেরাপি দেওয়ার আগে বা পরে যদি পেশেন্টের কেমোথেরাপি দেওয়ার হয়তো ডেট আছে 6টা সাইকেল, একটা ডেট দেখা গেলো হিমোগ্লোবিন করতে দেয় রুটিন, সেখানে যদি দেখা যায় যে হিমোগ্লোবিন কম, তাহলে আগে ব্লাড দিয়ে তারপরে কেমোথেরাপি দেওয়া হয়। এ তো গেল ব্লাড আর পিআরবিসি। এবার প্লেটলেট কোথায় দেওয়া হয়? যেখানে প্লেটলেট ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ, ডেঙ্গুতে যেখানে হেমারেজিক ডেঙ্গু হচ্ছে, প্লেটলেট অনেক কমে গেছে, 20-র নিচে বা 15-র নিচে, সেখানে দেওয়া হয়। এছাড়া আইটিপি বা টিটিপি বা আদার ডিজিজেস যেখানে প্লেটলেট কম। আর এফএফপি কোথায় দেওয়া হয়?
বার্নে দেওয়া হয় ভলিউম এক্সপ্যান্ডার হিসেবে, হাইপো অ্যালবুমিনিয়ামেতে দেওয়া হয়। আর প্লাজমাতে কি থাকে? মেনলি অ্যালবুমিন থাকে আর কোয়াগুলেশন ফ্যাক্টর থাকে। শকে দেওয়া হয় অনেক সময়। শকে ইউজুয়ালি স্টার্টেড উইথ ক্রিস্টালয়েড, যদি দরকার হয় তখন কোলয়েড দিতে হয়। চয়েস অফ ফ্লুইড শক বা বার্নে হচ্ছে ক্রিস্টালয়েড প্রথমে। তাহলে কোয়াগুলেশন যদি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, বা অনেক কার্ডিওথোরাসিক অপারেশন বা অপারেশনে যেখানে হেপারিন নাইস চ্যানেলে পেশেন্টের ব্লাড দিতে হয়, সেখানে অনেক সময় ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় সেখানে। তো মেনলি প্লাজমা হচ্ছে দুটো সোর্স, একটা হচ্ছে অ্যালবুমিন, একটা হচ্ছে কোয়াগুলেশন। আরও স্পেসিফিকভাবে পাওয়া যায় ক্রায়োপ্রেসিটেট। এই মোটামুটি এই কটা জানলেই হবে। এখন মানে হোল ব্লাড ট্রান্সফিউশনের অনেক কমে গেছে, ইন্ডিকেশন অনেক কমে গেছে। এখন ফ্র্যাকশন বা ফ্র্যাগমেন্ট দেওয়া হয়, যেমন পিআরবিসি। যে পিআরবিসিতে মেনলি কী থাকে? আরবিসি থাকে। এটার উদ্দেশ্য কি? টু ইনক্রিজ দ্য অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যুস। আর প্লাজমা হচ্ছে অ্যালবুমিন, ভলিউম, অ্যালবুমিন, আর হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। এই তিনটে গেল। আর হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট। আরও স্পেসিফিক্যালি যদি সেপারেট করা হয়, ক্রায়োপ্রেসিপিটেট ইজ কোথায় দেওয়া হয়? ইট ইজ রিচ ইন factor 8. Factor 8, coagulation factor 8. Cryoprecipitate contains rich number of factor 8. তো factor 8 deficiency হলে সেটাকে কি বলে? হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ। আর factor 9 হলে হিমোফিলিয়া বি। এগুলো ক্রায়োপ্রেসিপিটেট দেওয়া হয়। তাহলে হোয়াট ইজ ব্লাড ট্রান্সফিউশন হলো, হোয়াট ইজ ডিফারেন্ট কম্পোনেন্টস হলো, হিস্ট্রি হলো, আর হচ্ছে তোর কি হলো, ইন্ডিকেশন হলো। এইবার তাহলে হচ্ছে যে তোর কি করে সেপারেশন করব, কি করে সেপারেশন করব? দুটো মেথড আছে। একটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন, ভেরি গুড, সেন্ট্রিফিউগেশন মোস্ট কমন। আর আরও কিছু স্পেশালাইজ সেন্টারে পাওয়া যায়, সেটাকে বলে অ্যাফেরেসিস। সেটা বলছি কি সেন্ট্রিফিউগেশন মানে কি? হোয়াট ইজ সেন্ট্রিফিউগেশন? এটা একটা মেশিনের মধ্যে করা হয়। ছোটবেলায় লাট্টু ঘুরিয়েছিস? লাট্টু আরপিএম মানে কি? রোটেশন পার মিনিট কত? 3000 থেকে 3500 যদি হাই স্পিড। এইটা যদি করা হয় আরপিএম কত কত সেন্টিগ্রেডে এবং কত ফর কত মিনিট? একটা মেশিন পাওয়া যায়, 15 মিনিটস ইন 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আরপিএম করা হয়। আরপিএম মানে লাট্টু যে ঘোরে না, রোটেশনাল, মানে একটা 360 ডিগ্রি ঘুরছে, সেটাকে একটা বলা হয়। এবার মিনিটে কতবার 360 ঘুরছে সেটাকে বলা হয় রোটেশনাল পার মিনিট। এটা হাই হাই যদি হয়, হাই হলে পরে 3টে সেপারেশন করা যায়। আর যদি লো হয়, মানে 2000 থেকে 2500 হয়, তাহলে শুধু আরবিসি পিআরবিসি হবে, আর হচ্ছে বাকিটা হবে প্লেটেড কনসেন্ট্রেট হবে। আর এটাতে তো কি হবে? 3টে লেয়ারে ভাগ হবে। একটা হচ্ছে উপরের লেয়ার, একটা মাঝের লেয়ার, একটা নিচের লেয়ার। যেটা ভারী সেটা নিচের লেয়ার যাবে, ভারীটা হচ্ছে রেড আরবিসি, আর উপরেরটা হচ্ছে হালকা ইয়েলোইশ, সেটা হচ্ছে প্লাজমা। আর মাঝেরটাকে বলে বাফি কোট। ইট কন্টেন্স প্লেটলেট অ্যান্ড ডাব্লিউবিসি। ভেরি গুড। তো কী করা হয়? প্রথমে ক্রায়োপ্রেসিপিটেট কালেকশন করা হয়। ব্লাড কালেকশন করলো। কালেকশন করার ব্লাড ব্যাঙ্কে যে সেন্ট্রিফিউগেশন মেশিন আছে, তার মধ্যে ব্যাগে কালেক্ট করে রাখা হলো, ডিফারেন্ট ব্যাগে। তারপর ওটাকে ওই স্পিডে, ওই স্পেসিফিক মিনিট, স্পেসিফিক টেম্পারেচারে করলে পরে 3টে বাফি কোট হলো। এইবার কি লাগবে? সেপারেটর। তারপরে ওটাকে সেপারেটরে পাঠিয়ে 3টে জায়গায় প্লাজমা পাঠানো হয়। একটা ব্যাগে পিআরবিসি পাঠানো হয়, একটা ব্যাগে প্লেটলেট পাঠানো হয়। আর ডাব্লিউবিসির ইন্ডিকেশন খুব কম। অনেক সময় ইমিউনোডেফিসিয়েন্সি পেশেন্টের, টু কন্ট্রোল দ্য ইনফেকশন, সেখানে তোর ডাব্লিউবিসি ইন্ডিকেশন আছে, খুবই কম ইন্ডিকেশন আছে। তাহলে সেন্ট্রিফিউগেশন ফলোড বাই দ্য প্লাজমা সেপারেশন, বা প্লাজমা এক্সপ্রেসারও বলে।
এবার আর একটা কি বললাম, অ্যাপোফেরিসিস। ওটার থেকে আবার সেপারেট করা যায়, সে আরও সফিস্টিকেটেড হইতে করা যায়। ম্যালেরিয়া পেশেন্টের কিসের জন্য দিবি তুই ব্লাড? ম্যালেরিয়া ডাব্লিউবিসি দিলে কী লাভ হবে? তবে ইন্ডিকেশনটা কি ম্যালেরিয়া পেশেন্টের ডাব্লিউবিসি দেয়? ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে অনেক সময় সেপারেশন করে, বা ওই প্লেটলেট মিক্সড ডাব্লিউবিসি যে লেয়ারটা পাওয়া যায় সেটা দেওয়া হয় ইমিউনিটি টু প্রিভেন্ট দ্য ইনফেকশন, খুব রেয়ার। এই হলো। এইবার হচ্ছে অ্যাপোফেরিসিস। হোয়াট ইজ অ্যাপোফেরিসিস? ওটাও একটা আলাদা মেশিন পাওয়া যায়। কিসে কাজে লাগায় অ্যাপোফেরিসিস? হ্যাঁ, মেশিনটা আলাদা। পারপাসটা কি আলাদা? কি মানে সেন্ট্রিফিউগেশনের থেকে আলাদাটা কি? আমি অবশ্য দেখিনি কোথাও মেশিন, কোথায় আছে। এটা হচ্ছে না, এটা হচ্ছে তোর হচ্ছে স্পেসিফিক কম্পোনেন্টটাকে বার করে নেবো, বাকিটাকে ডোনারের ভিতরে ঢুকিয়ে দেবো। আমার দরকার হচ্ছে প্লাজমা, শুধু প্লাজমা বার করব, বার করে সেটাকে ব্যাগে ঢোকাবো, আর বাকিটা ডোনারের মধ্যে পাঠিয়ে দেবো। বা প্লেটলেট দরকার, বা পিআরবিসির দরকার, যাই ধর, যে কোনো কম্পোনেন্টই দরকার হোক, আই উইল সেপারেট দ্য স্পেসিফিক কম্পোনেন্ট অ্যান্ড রেস্ট অফ দ্য ব্লাড উইল রিইন্ট্রোডিউস ইন্টু দ্য ডোনার। এটাকে বলা হয় অ্যাপোফেরিসিস। আরও সফিস্টিকেটেড হতো। আমার হয়তো স্পেসিফিক এই প্লাজমা হোক, প্লেটলেট দরকার, কিন্তু বাকিটা দরকার নেই, শুধু শুধু সেটাকে তো নষ্ট করবো না, ডোনারে পাঠিয়ে দেবো। দেওয়ার আগে কি করতে হবে, দেওয়ার পরে করতে হবে, আর দেওয়ার সময় টেকনিকটা কি। সাপোজ ধর আচ্ছা, তার আগে বলে রাখি, 1 ইউনিট ব্লাড মানে কতটা? 450 থেকে, হোল ব্লাড যদি হয় 450 থেকে 500, 450 ধর। 1 ইউনিট পিআরবিসি মানে 250 to 350 ml। 1 ইউনিট প্লাজমা মানে 200 to 250 ml। আর 1 ইউনিট প্লেটলেট মানে হচ্ছে 200 থেকে 300 ml। এবার আমি যদি 1 ইউনিট পিআরবিসি দিই, তাহলে কতটা হিমোগ্লোবিন বাড়বে আর কতটা হিমাটোক্রিট বাড়বে? ধর তোর হিমোগ্লোবিন 7, তোকে আমি 1 ইউনিট ব্লাড ট্রান্সফিউজ করলাম, তাহলে কতটা হিমোগ্লোবিন বাড়বে ওটা জানতে হবে তো। এবার আমাকে কতটা হিমোগ্লোবিন নিয়ে যেতে হবে, তাহলে কত ইউনিট দিতে হবে? 1 গ্রাম। 1 ইউনিট পিআরবিসি মানে 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়বে, আর 3 হিমাটোক্রিট বাড়বে, সেই হিসেবে তোকে দিতে হবে। ঠিক আছে? এইবার একটা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন আমি করব, তাহলে আমি কি দেখব? তাকে ফার্স্ট তার কনসেন্ট দিতে হবে, ঠিক আছে? এইবার তার সঙ্গে ম্যাচ করছে এমন ব্লাড বা পিআরবিসি আমাকে আনাতে হবে, তাহলে গ্রুপিং ক্রস ম্যাচিং করতে হবে, ঠিক আছে? গ্রুপিং ক্রস ম্যাচিং করে ব্লাড ব্যাঙ্কে পাঠিয়ে, এইবার ডোনারের সঙ্গে ম্যাচ করিয়ে ব্লাড এলো। এবার সেই ব্লাড যেটা আসবে সেটা ঠান্ডা, সেটা তো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, সেটাকে গরম করতে হবে, আইদার বাই ওয়ার্মার যদি তাড়াতাড়ি চাই, অথবা কিপ ইট হাফ অ্যান আওয়ার, 15 minutes to হাফ অ্যান আওয়ার। এবার হলো, এইবার যে ব্লাডটা, এটা পরে আসছি, ওগুলো তো যে ব্লাড বা পিআরবিসি আসবে সেটা তো সমস্ত কিছু টেস্ট করেই আসবে, হেপাটাইটিস থেকে শুরু করে ইনফেকশনের আরও যা মার্কার আছে সেগুলো, এইচআইভি সব টেস্ট করে আসবে। এবার এলো, এইবার কি করবো আমি? পেশেন্ট তো হয় বেডে আছে, বা যদি ক্রনিক পেশেন্ট ব্লাড নিতে এলো ডে কেয়ার হিসেবে, তাহলে পেশেন্টকে আইদার সিটিং পশ্চারেও করা যায়, বেশিরভাগই আমরা লাইং পশ্চারে করি। লাইং পশ্চারে করে কি করব, যেখানটায় দেবো, কোথায় দেওয়া হয়? হাতে দেওয়া হয়, তাই তো? ইউজুয়ালি আর্ম ভেন, এখানে তোর হচ্ছে কেফালিক ভেন বা বেজিলিক ভেনে দেওয়া হয়, সেই জায়গাটা ড্রেসিং করব, ড্রেপিং করব, তারপরে একটা স্ফিগমোম্যানোমিটার কাফ লাগানো হয় আর্মে, দিয়ে প্রেশার কতটা তোলা হয়? 70 মিলিমিটার মার্কারি,
70 মিলিমিটার মার্কারি তুললে কি হয়, ভেনটা আরও প্রমিনেন্ট হয়। এবার একটা নিডিল লাগবে, কী কী লাগে আমার, একটা নিডিল লাগবে, একটা স্পিমোমিটার কাপ হলো, অ্যান্টিসেপটিক অ্যাসেপটিক ড্রেসিং যেগুলো হলো, তারপরে একটা আমার নিডিল লাগবে। যদি বেশি রেটে দিই 18 গজ নিডিল, আর যদি কম রেটে দিই 20 থেকে 22। পেডিয়াট্রিক্স পেশেন্টই ইউজুয়ালি 20 থেকে 22, বা এই পেডিয়াট্রিক পেশেন্টে 22 থেকে 24, আর যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় খুব বেশি, মানে যত কম হবে তত রেট বেশি হবে। 18 গজ নিডল সাইজ হলে রেট বেশি হবে। আর রেট বেশি হলে মানে সেটা কি করব, ড্রিপিং চেম্বার পাওয়া যায়, সেগুলোতে আমরা ক্যালকুলেট করে দিতে পারি 10 ml, এই 10 ড্রপস পার মিনিট। 10 ড্রপস পার মিনিট, এই 10 ড্রপস মানে হচ্ছে 10 ড্রপস পার মিনিট যদি দিই তাহলে মিনিটে 1 ml গেল। বা 15 ড্রপস যদি ডিপিং চেম্বার হয়, ম্যাক্রো ডিপ চেম্বার হয়, মাইক্রো ডিপ চেম্বার হয়। ম্যাক্রো ডিপগুলো 10ও হয়, 15ও হয়, 20 হয়, আর মাইক্রো ডিপগুলো 60 ড্রপস হয় আর কি মিনিটে। 60 ড্রপস হলে পরে মিনিটে 1 ml হবে। এবার যার যেমন পেডিয়াট্রিক্স পেশেন্টের লো হলো, বা কার্ডিয়াক হার্ট ফেলিওর পেশেন্ট বা কিডনি ফেলিওর, সেগুলো বা লো হবে। বেশি যদি হয়, আমার যদি অ্যাকিউট ইমার্জেন্সি হয়, সেখানে দিতে হবে 10 ml, এই 10 ড্রপস পার মিনিট করে দিতে হবে, তাহলে 1 ml হবে, সেই হিসেব করে দিতে হবে। বা 20 ml যদি হয় তাহলে সেটা 20 ড্রপস পার মিনিট যদি হয়, সেটা 2 ml পার মিনিট হয়। এবার কতটা লাগবে সেই হিসেব করে তোকে ডিরেকশনটা দিতে হবে, যে এত পার মিনিট চালাতে হবে, এত ড্রপ পার মিনিট চালাতে হবে। এমনি তো তুই বুঝতে পারবি না কত যাচ্ছে, এগুলো তো আর সিরিঞ্জ পাম্পে দেওয়া হয় না, ঠিক আছে? এবার তাহলে আমার লাগবে একটা নিডিল, এবার আমার লাগবে একটা টিউব লাগবে, আর একটা হচ্ছে ব্যাগ লাগবে, মানে যেখানটায় এই ব্যাগ বলছি, মানে ইয়ে লাগবে, আমি উল্টো বলছি, ডোনেশনের বলছি, যে ইয়ে লাগবে আর কি, পিআরবিসি দিস বা প্লেটলেট দিস, যেগুলো দিস সেগুলো লাগবে। এবার হোল ব্লাড ইউজুয়ালি দেওয়া হয় 1 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে, আর পিআরবিসি দেওয়া হয় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আর প্লাজমা আর হচ্ছে তোর আর একটা জিনিস বলতে পারে, এই যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলছে, এটাকে ফ্রোজেন কেন বলছে? ব্লাড স্টোর করা হয় কত, পিআরবিসি কততে স্টোর করা হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করা হয়। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা মানে প্লাজমা নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফ্রোজেন করা হয়। ফ্রোজেন মানে হচ্ছে কি, 18 আর -18 ডিগ্রি সেন্টিগ্রেডে থ করা হয়। এইবার ব্লাড আমাকে দিতে হবে 2 থেকে 4 ঘন্টার মধ্যে, নিয়ম। পিআরবিসি দিতে হবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, আর এফএফপি আর হচ্ছে প্লেটলেট উইদিন 1 আওয়ার দিতে হবে। আগে তোকে ঠান্ডা দিলে কি হবে, তোর ঠান্ডা দিলে তোর ইয়ে হয়ে যাবে, হাইপোথার্মিয়া হয়ে যাবে। সেটাকে শুধু ঠান্ডা ব্লাড প্রোডাক্ট বা ব্লাড দেওয়া যায় না, ওটাকে আগে ঠান্ডা, তো ফ্রিজে ব্লাড ব্যাঙ্কে যখন আনাবি তখন ঠান্ডাই পাঠাবে ক্রস ব্রেচিং করে, ঠান্ডা ব্লাড পেশেন্টকে দেওয়া যাবে না, ওটাকে একটু গরম করতে হবে, আইদার ওয়ার্মারে দিয়ে গরম করতে হবে, অথবা এমনি রেখে দিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, আবার বেশিক্ষণ রাখলে কি মুশকিল, বেশিক্ষণ রাখলে পরে চান্স অফ ইনফেকশন বেড়ে যাবে। ওয়াটারে রাখা যাবে না, ওয়াটারে রাখলে ওটা তো ইয়ে হয়ে যাবে, কোয়াগুলেটেড হয়ে যাবে, ওয়াটারে রাখা যাবে না। এমনি ওয়ার্মার একটা পাওয়া যায়, তাতে তুই রাখতে পারিস, সেটা সব জায়গায় থাকে না। আমরা ইউজুয়ালি যেখানে কি করি, এমনি রেখে দিই, স্টেরাইল একটা সিটে রেখে দিই, 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে রেখে দিই, হাত দিয়ে দেখি গরম হয়েছে কিনা, চালানোর মতো। যদি হাত দিয়ে দেখি যে গরম হয়ে গেছে, তারপরে সেটাকে দিই। এবার তাহলে এই হলো, ওইটা দিয়ে যাবে তোর ব্লাড। এবার এই টাইমের পরে যাওয়ার পরে তোর কি করতে হবে, যাওয়ার পরে তোর ওটাকে ক্ল্যাম্প করতে হবে, টিউবটাকে ক্ল্যাম্প করে নিডলটাকে উইথড্র করতে হবে। উইথড্র করে ওখানে একটা গজ দিয়ে, প্রেশার ব্যান্ডেজ দিয়ে রেখে দিতে হবে। দিয়ে পেশেন্টকে কতক্ষণ আমি অবজারভেশনে রাখবো,
যদি না কোনো কমপ্লিকেশন হয়, এবার আসবে কমপ্লিকেশন। এবার কী কী কমপ্লিকেশন হতে পারে ট্রান্সফিউশনে? তার আগে বলে রাখি, হোয়াট ইজ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন? হ্যাঁ, একসাথে অনেকটা ব্লাড দেওয়া। কীরকম হিসেবটা কীরকম? আমাদের ব্লাড ভলিউম কত? 70 ml পার কেজি বডি ওয়েট। ইউজুয়ালি একটা 60-70 কেজি ওজনে 5 থেকে 6 লিটার। তো 5 থেকে 6 লিটার ব্লাড মানে কত ইউনিট? মোটামুটি 10 ইউনিট। এবার 24 ঘন্টার মধ্যে যদি আমি এই 10 ইউনিট ব্লাড দিই, 24 ঘন্টার মধ্যে, দ্যাট ইজ এ ওয়ান ডেফিনেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। আর 1 ঘন্টার মধ্যে আমি যদি মানে 4 ইউনিটের বেশি দিই, তাহলে সেটাও ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ইন্ডিকেশন আর বলছি না, যেখানে ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, অনগোয়িং চলে যাচ্ছে, ইনিশিয়ালি আমি চেষ্টা করবো ব্লিডিং কন্ট্রোল করা এবং দিয়ে ফ্লুইড দিয়ে মেনটেন করার, শক হোক বা আরও কিছু হেমারেজিক যে ইয়েগুলো আছে সেগুলো। কমপ্লিকেশন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন আছে। তো কী কী কমপ্লিকেশন? একটা হচ্ছে মাইনর, একটা হচ্ছে মেজর কমপ্লিকেশন। হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ ডেথ ফলোয়িং ব্লাড ট্রান্সফিউশন? মিসম্যাচ ট্রান্সফিউশন. What is the commonest reaction after blood transfusion? FCI, minor. FCI মানে ফিভার, চিল, ইচিং। এটা হচ্ছে ইচিং, রাইগর বা ওই ধরনের, এইগুলো হচ্ছে মাইনর। এগুলোতে অনেক সময় পাইরোজেন থাকে বা অনেক সময় অ্যান্টিজেন থাকে, যেগুলো টেস্টে আসে না, সেগুলো হচ্ছে মাইনর কমপ্লিকেশন। এবার মেজর কমপ্লিকেশন কী কী? সার্কুলেটরি ওভারলোড। এটাকে বলা হয় ট্যাকো, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড। দিস ইজ দ্য কমনেস্ট মেজর কমপ্লিকেশন। ঠিক বলেছিস। এছাড়া ট্র্যালি, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড লাং ইঞ্জুরি। ঠিক আছে। আরও তো হলো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। আর কী কী আছে? সার্কুলেটরি ওভারলোড হলো, ট্রান্সফিউশন রিলেটেড হলো, অ্যাকিউট হলো, আরও ট্রান্সমিশন অফ ইনফেকশন হতে পারে, HIV হতে পারে, হেপাটাইটিস হতে পারে, যদি ঠিকমতো টেস্ট না হয়, টেস্ট না করে যদি পাঠায়। আর কি হতে পারে? ওই তো সেপসিস হলো। ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বা ভাইরাল ইনফেকশন হতে পারে, HIV হতে পারে, হেপাটাইটিস C/B হতে পারে, অনেক রেয়ার কেসে সাইটোমেগালো ভাইরাস হতে পারে। হ্যাঁ, কি বল? ব্লাডের মধ্যে কি থাকবে? ড্রাগ। ব্লাড কিসে স্টোর করা হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে স্টোর করা হয় তো, CPD, সাইটেড ফসফেট ডেক্সট্রোজ। এইটা থাকলে কি হয়? ক্যালসিয়াম হয়, ক্যালসিয়াম মেটাবলিজমের হয়, তাহলে হাইপোক্যালসিয়াম হয়। তার একটা হাইপোক্যালসিমিয়া হতে পারে। আর একটা হচ্ছে বেশি ব্লাড ট্রান্সফিউশন হলে হাইপার ক্যালেমিয়া হতে পারে। মানে ওল্ড ব্লাড যদি হয়, বেশি যদি ট্রান্সফিউশন হয়, যত ওল্ড হবে তত পটাশিয়ামের বাড়বে। হিমোলিসিস যদি হয়, একটা তো মিসম্যাচ ট্রান্সফিউশনের যদি হয়। আর কি কিছু কিছু মাইনর গ্রুপ আছে যেগুলো ডিটেক্ট করা যায় না, তার জন্য হিমোলিসিস হতে পারে। হিমোলিসিস হলে পরে হতে পারে তোর বিলিরুবিন বাড়তে পারে। এটা লেখার দরকার নেই। এবার হচ্ছে হোয়াট ইজ লেথাল ট্রায়াড অফ ম্যাসিভ ট্রান্সফিউশন? লেথাল ট্রায়াড অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কি সেটা বললাম। হাইপোথার্মিয়া, অ্যাসিডোসিস, ম্যাসিভ ট্রান্সফিউশন যেখানে হয়, আর হচ্ছে DIC। এই তিনটেকে বলা হয় ম্যাসিভ ট্রান্সফিউশন। সেই জন্যে যখন বেশি ব্লাড দেওয়া হয়, ব্লাড গরম করে দেওয়া হয়, বা পেশেন্টকে টেম্পারেচার বাড়ানোর জন্য পাওয়া যায়, বডি ওয়ার্ম আপ পাওয়া যায়,
বডি ওয়ার্মার দিয়ে টেম্পারেচার সেট করে পেশেন্টকে রেখে দিতে হয়। অ্যাসিডোসিস হলে অ্যাসিডোসিস বাইকার্বনেট দিয়ে কারেক্ট করতে হয়। আর ডিআইসি হলে আগে বলেছিলাম তোকে কী করতে হয়, অনেক সময় পোটামিন দিতে হয়। আর একটা তোর ট্রান্সফিউশন উইথ ভিটামিন কে লাগে, মানে ট্রান্সফিউশন না, এফএফপি লাগে। তার আর একটা ইন্ডিকেশন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কমপ্লিকেশন, লাইক ওয়ারফারিন। অনেক হার্ট পোস্ট ভালভ ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ওয়ারফারিন খেতে হয়, বা ডিবিটি পেশেন্টদের খেতে হয়। তাদের যদি অনেক সময় হয়, হেমারেজিক কমপ্লিকেশন হয়, তাহলে পেশেন্টকে স্টপ দ্য ড্রাগ অ্যান্ড গিভ fresh frozen plasma to correct the coagulation factor and vitamin কি সার্জারি। অন্য কোনো কমপ্লিকেশন যদি হয়, যখন যদি সার্জারি, কতদিন বন্ধ করতে হয় অ্যান্টিকোয়াগুলেন্ট? 1 সপ্তাহ। 1 সপ্তাহ বন্ধ করতে হয়। আর অ্যাসপিরিন এখন বলে বন্ধ না করলেও চলে, আর বন্ধ করলেও 3-4 দিন আগে বন্ধ করতে হয়। হেপারিন যদি পেশেন্টের ইন্ডিকেশন থাকে, হেপারিন বন্ধ করার কোনো দরকার নেই। কিন্তু ওয়ারফারিন বা অ্যাসিট্রম যদি হয়, 5 থেকে 7 দিন আগে বন্ধ করতে হবে। সাপোজ একটা পেশেন্ট ওয়ারফারিন ভালভ রিপ্লেসমেন্ট পেশেন্ট, মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, তার তো অ্যান্টিকোয়াগুলেন্ট তোর প্রি টাইম বেশি রাখতে হয়। এমবিআর এর রেকমেন্ডেশন হচ্ছে প্রি টাইম মোটামুটি 2 থেকে 2.5 রাখতে হয়। সেই অনুযায়ী ওয়ারফারিন ডোজ অ্যাডজাস্ট করতে হয় তোকে। ওয়ারফারিন বা অ্যাসিট্রমের ডোজ অ্যাডজাস্ট করতে হয়। কারো 1 মিলিগ্রাম পিটি আয়নার দিকে করতে হয়। আয়নার যদি 2.5 থাকে, পিটি আয়নার থাকলে তখন তোর কী করতে হয়, পেশেন্টের যদি সাপোজ সেই পেশেন্টের কোনো একটা ডেন্টাল এক্সট্রাকশন লাগে, কিছু না, মাইনর প্রসিডিওর, তো ডেন্টাল সার্জন করবে না যতক্ষণ না তোর সেই জন্য ও পাঠাবে ভাস্কুলার সার্জন বা এই ধরনের কারো কাছে পাঠাবে। সে রেকমেন্ড করবে 5 দিন বন্ধ করার পরে করা যাবে। করার প্রসিডিওর করার পরে আরও 1-2 দিন রেখে আবার চালু করতে হবে। যদি না বেশি রিস্ক থাকে, তখন সেখানে ওইটাকে তোর অ্যান্টিকোয়াগুলেন্ট রিপ্লেস করে হেপারিনে কনভার্ট করতে হবে। তা না হলে তোর যদি কোয়াগুলেশন হয়ে যায়, তাহলে কোয়াগুলেশন হয়ে গেলে ভাল্ব তো বন্ধ হয়ে যাবে না। ভাল্বটা ব্লাড থিন রাখার জন্যই তো, যাতে ভাল্বটা কোয়াগুলেশন ক্লটিং হয়ে ভাল্বটাকে, মানে আর্টিফিশিয়াল ভাল্বের ডিস্কগুলো বন্ধ না হয়, সেই জন্য করতে হয়। অনেক সময় কয়েকদিন বন্ধ রাখলে কিছু এসে যায় না। আর যদি মনে হয় হেপারিন বা লো মলিকুলার হেপারিন দিয়ে কিছুটা করা হয়, তাতে ব্লিডিং রিস্কটা কম। কে ব্লাড দিয়েছিস তোদের মধ্যে? দিয়েছিস? ডোনেট করেছিস? ব্যাস, তাহলে তো তোর ঘাড়ে চেপে গেল। বল কি করে ব্লাড ডোনেট করবি? ওই তো কি একদম শুরু থেকে প্রথম ওজন করলো। এবার কি ক্রাইটেরিয়া, এবার কত ওজন? না না, তোর না, যে ব্লাড ডোনেট করবে তার কত থেকে কত, যে 45-এর বেশি। ঠিকই বলেছিস, 45 কেজির বেশি হতে হবে, মিনিমাম 45 কেজি, তার নিচে করা যাবে না। আরে বয়স 17 থেকে 65, 45 কেজির নিচে খুব একটা ব্লাড ডোনেট করা যায়, 45-এর উপরে। একটা বয়স গেল। আর কি হিস্ট্রি নিয়েছে, প্রেশার, পালস, প্রেশার, রেসপিরেশন এগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। মিনিমাম সিস্টোলিক 90, ভাইটালসগুলো দেখতে হবে, পালস, টেম্পারেচার এগুলো দেখতে হবে। হিস্ট্রি, সকালে কিছু খেয়েছি কিনা, অ্যাজমা থাকলে দেওয়া যাবে না, অ্যালার্জি থাকলে দেওয়া যাবে না। কি ওষুধে কন্ট্রাইন্ডিকেশন আছে? হ্যাঁ, ব্লাড থিনার যদি কেউ খায়, বা ইনসুলিন, ওরাল অ্যান্টিডায়াবেটিকে কিছু খাওয়াটা যদি ইনসুলিন হয় তাকে, তাহলে খুব একটা প্রেফার করা হয় না। আগে হিস্ট্রি নিতে হবে যে রিসেন্ট কোনো তোর ফ্লু, কোল্ড এগুলো হয়েছে, রিসেন্ট কিছু ইনফেকশন হয়েছে কিনা। কি অ্যালকোহল খাওয়া যাবে না 24 আওয়ারের মধ্যে, ঠিক আছে। আর কতদিন আগে দেওয়া যায়? আবার 3 মাস আগে দেওয়া যায়। আর কি কি ক্রাইটেরিয়া আছে? 3 মাস আগে দেওয়া যায়। 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 আর 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 3 মাস আগে দেওয়া যায়। আর
টেস্ট কিছু করায়নি, সে কি রে শুয়ে দিল। এবার তোর টেস্ট করেনি, নিয়ে নিল, পরে পরে ব্লাডটা তোর টেস্ট করবে HIV আছে কিনা। এবার ব্লাড চেক আপ করায়নি আগে তোর? ও আচ্ছা আচ্ছা, ওর ব্লাডটা, ডোনেটেড ব্লাডটাকে এবার স্যাম্পেলে পাঠাবে যে কিছু আছে কিনা, তার HIV বা কিছু আছে কিনা। আচ্ছা, এবার তোর বয়স দেখলো, ওজন দেখলো, আর কিছু দেখবে রিসেন্ট ট্রাভেল, কোনো এপিডেমিক জোনে ট্রাভেল হয়েছে কিনা। করেনি, করা উচিত ছিল। রিসেন্ট ট্রাভেল হলে, বিদেশে হলে দিত না, যে তুই ইন্ডিয়া থেকে যদি যাস আমেরিকাতে, তাহলে 2-3 মাসের মধ্যে হবে না। যেখানে ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত এন্ডেমিক জায়গা আছে, সেখানে তোকে নেবে না। আচ্ছা, এইসবগুলো হলো। তারপরে তোর করার সময় কি কি দেখে, ভাইটালসগুলো আবার দেখে, পালস, প্রেশার, BP, এগুলো ভাইটালসগুলো চেক করতে হয়। এবার শোয়ালো, তারপরে হাতে একটা বল ধরিয়ে দিল, স্কুইজ করতে হবে না, মানে যখন ব্লাডটা যাবে যাতে ভালো করে যায়। একটা নিডিল ঢোকালো, ওটাও ওই এরকমই, যত বড় নিডিল হবে তত ভালো। কোথায় ঢোকালো? এখানে মানে বললে হবে না, মিডিয়ান কিউবিটাল ভেন। হ্যাঁ, আর্মের মিডিয়ান কিউবিটাল ভেন। হ্যাঁ, মিডিয়ান কিউবিটাল ভেন, এখানে যা ভেন প্রমিনেন্ট পাবি। কাপ লাগায়নি তো? বেঁধেছিল, টুর্নিকেট বেঁধেছিল, টুর্নিকেট বেঁধেছিল, ঠিক আছে। এবার নিডিলটা কার সঙ্গে অ্যাটাচ দেখতে পারি না, তোকে অজ্ঞান করে করেছে নাকি? ভয় চোখ বন্ধ করে দিয়েছিস? তোর পাশে বন্ধু বান্ধব ছিল না? সে কি রে, একাই গেছিলি? উল্টে পড়েছিল। এবার তাহলে এই নিডিলের সঙ্গে একটা টিউব, তারপর হচ্ছে ব্লাড কন্টেনার, মানে ব্লাড প্যাক আর কি, ব্যাগ, এইখানে যাবে। কতক্ষণ লেগেছিল মোটামুটি, কতক্ষণ লাগে? হ্যাঁ, উইদিন হাফ অ্যান আওয়ার। তারপরে হয়ে যাওয়ার পরে এগুলো তো খুলবে আগে, খুলে কাগজ লাগাবে তো, এগুলো পরীক্ষায় লিখতে হবে। অত ক্যাজুয়ালি দিয়েছিস বলে পরীক্ষার খাতায় ক্যাজুয়ালি লিখলে তো হবে না। পরীক্ষায় যদি লেখে টেকনিক অফ ব্লাড ডোনেশন, তোকে তো ডিটেলস লিখতে হবে। খুলে তারপরে অবজারভেশন, আধ ঘন্টা, কতক্ষণ? 5 মিনিট। দেখেছে ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তারপর একটা দিয়েছে তো, দিয়ে আর কিছু বলেছে? বলতে হবে যে বেশি করে জল খেতে, যাতে ভলিউম হয়, ভলিউম রিপ্লেস হয় 24 ঘন্টার মধ্যে, আর হচ্ছে সেই জন্য বেশি করে জল খেতে বলে। আর খাবার টাবার দিয়েছে, ফলমূল এসব দেয়, তাই তো? ভালো করে ঘুমোতে বলে। এ তো ভলিউম তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা রিপ্লেস হয়। RBC রিপ্লেস হয় কত দিনের মধ্যে? তো এই RBCও কিছু গেল, তো এইটা কত দিনের মধ্যে রিপ্লেস হবে? হতো না, 6 সপ্তাহ, 1 থেকে 1.5 মাস। এই হলো ট্রান্সফিউশন। এবার হচ্ছে গ্রুপিং। কতগুলো গ্রুপিং আছে বললাম? 48। এটা হচ্ছে একদম রিসেন্ট, মানে 2025-এর মে মাসের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ট্রান্সফিউশনের বের করা 48 গ্রুপ আছে। তার মধ্যে মেজর গ্রুপ হচ্ছে ABO আর RH গ্রুপ। এই ABO আর RH গ্রুপ কিসের ওপর? হোয়াট ইজ ব্লাড গ্রুপ? It is the classification of blood depending on the transmission of inherited antigen in the RBC and antibody in plasma. তাহলে কতগুলো অ্যান্টিজেন থাকে? অ্যান্টিজেন A, অ্যান্টিজেন B আর অ্যান্টিজেন AB। এগুলো কিসে থাকে? আর RBC থাকে। স্পেসিফিক, হ্যাঁ কি বল? সারফেস অ্যান্টিজেন বলতে RBC সারফেসেই তো থাকে। এর একটা জেনেটিক লোকাই থাকে আর তিনটে অ্যালেলি থাকে। ওই জেনেটিক্সে আমি এখন যাচ্ছি না।
এই পড়েছিস তো? 3টে অ্যালিলি থাকে আর একটা জেনেটিক লোকাই থাকে। আর কি পড়েছিস বল, বললি যখন। হ্যাঁ, ওগুলো থাকে সব সময়। এটা ইনহেরিটেড, মানে পেরেন্ট থেকে আসবে। আর এইচ আর একটা গ্রুপ, এবিও গ্রুপ আগে আবিষ্কার হয়েছে, আর এইচ আরও পরে আবিষ্কার হয়েছে। লান্সটেনার আবিষ্কার করেছিল ব্লাড এবিও গ্রুপ। হ্যাঁ, আর রেসাস মাঙ্কি থেকে। গুড। তাহলে কত রকমের, মানে কটা ব্লাড গ্রুপ হতে পারে? এ পজিটিভ 8টা, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। ও পজিটিভে কি থাকে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি থাকে? কোনো অ্যান্টিজেন থাকে না, শুধু আরএইচ অ্যান্টিজেন থাকে ও পজিটিভে। আর ও নেগেটিভে কিছুই থাকবে না। ও নেগেটিভে ইউনিভার্সাল ডোনার। তাহলে কি? ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তাহলেও চলবে না, আরও অনেক গ্রুপ থাকে। ক্রস ম্যাচিং তোকে করতেই হবে, আদারওয়াইজ যতই খুব ইমার্জেন্সি সিচুয়েশনে যেখানে কিছুই পাওয়া যাচ্ছে না, তখন তুই, হ্যাঁ, তখন তো রিস্ক নিয়ে তোকে চালাতে হবে, রিস্ক নিয়ে প্রিকশন নিয়ে চালাতে হবে। আর ইউনিভার্সাল ডোনার এবি কি? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ডোনার তো বললাম ও নেগেটিভ, এবি পজিটিভ। গুড। কেন কি? এবি অ্যান্টিজেন আছে আর এ অ্যান্টিবডি কিছু নেই, তাহলে ওই অ্যান্টিজেন গিয়ে অ্যান্টিবডি কিছু তৈরি করতে পারবে না। হয়ে গেল। আর আরএইচ তো হলো আর একটা গ্রুপ। এবার হোয়াট আর দ্য ইউজেস অফ ব্লাড গ্রুপ? কোথায় কোথায় ব্লাড গ্রুপ দেখতে হয়? ব্লাড ট্রান্সফিউশন, ওয়ান অ্যান্ড অনলি, নো, ওয়ান অ্যান্ড অনলি না, অর্গান ট্রান্সপ্লান্টেশন, রেনাল হোক, কিডনি হোক, হার্ট হোক। একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, অর্গান ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, কিরকম গল্পটা? প্রথম প্রেগনেন্সিতে হয় না, তার সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে হয়। আর এইচ ইনকমপ্লিটলি, এটাকে বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, হিমোলাইটিক এইচডিএন অফ দ্য এইচডিএন বলে। হিমোলাইটিক কিরকম হয় এটা? মাদার হবে আরএইচ নেগেটিভ, আর প্রথম বাচ্চা যদি আরএইচ পজিটিভ হয়, কেন? ফিটাল সার্কুলেশনের যেহেতু প্রথমবার যখন যায় আরএইচ ফ্রম ফিটাস টু মাদার, তখন খুব অল্প পরিমাণ অ্যান্টিজেন যায়। কিন্তু ওই অল্প পরিমাণ অ্যান্টিজেন গেলে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সে ততটা হয় না, যার জন্যে প্রথম বাচ্চার এফেক্ট হয়। আরএইচ পজিটিভ রিয়াকশন হবে, হিমোলাইটিক ডিজিজ হবে। তখন ওই অ্যান্টিবডিটা যে প্রিফর্মড মেমোরিটা ছিল, সেকেন্ড বাচ্চা যদি আরএইচ পজিটিভ হয়, তার যে এইবার ঢুকবে, তার যে অ্যান্টিজেনটা ঢুকবে, আরএইচ অ্যান্টিজেনটা আরবিসি যে ঢুকবে, সেইটা গিয়ে যে প্রিফর্মড মেমোরিটা আছে সেটাকে স্টিমুলেট করবে, করলে আগের বার মেনলি আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়, যেটা ফিটো ম্যাটার্নাল সার্কুলেশন খুব একটা ক্রস করতে পারে না। কিন্তু এবার যেহেতু মেমোরি আছে, এবার কিন্তু আইজিএম অ্যান্টিবডি তৈরি করবে, সেটা এবার ফিটাসের মধ্যে দিয়ে অ্যান্টিবডিটা গেলে এবার ফিটাসের আরবিসি আর ম্যাটার্নাল যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার মধ্যে রিয়াকশন করে হিমোলাইটিক ডিজিজ হবে। কি ট্রিটমেন্টের? প্রোগ্রামটা কি? ইমিউনোগ্লোবিন দিতে হয়। কত সপ্তাহে দিতে হয়? তার আগে টেস্ট করে দেখতে হয়, ফিটার সার্কুলেশন দিয়ে
28 উইকস একটা, আর সেকেন্ড ডোজ 2 উইকস আফটার ডেলিভারি। হ্যাঁ, 28 উইকস অফ প্রেগনেন্সি আর আফটার ডেলিভারি 2 উইকস, 2 না 1 উইকস আমি ভুলে গেলাম, পসিবলি 2 উইকস থেকে। ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন ডি, ওই কি নাম বলি ওই নামে পাওয়া যায়, রোগাম বলে নামে পাওয়া যায়। অ্যান্টি আরএইচডি ইমিউনোগ্লোবুলিন, ওইটা দিলে কি হয়, ওই ইমিউনোগ্লোবুলিনটা গিয়ে ওই অ্যান্টিবডিটাকে আরবিসিকে কাভার করে দেয়। আরবিসি কাভার করলে যে অ্যান্টিবডিটা, এই যে খারাপ অ্যান্টিবডিটা যেটা হিমোলাইটিক রিয়াকশন তৈরি করবে, সেই অ্যান্টিবডিটা ক্রস করলেও আর আরবিসির সঙ্গে লাগতে পারবে না, তাই তো? সেই জন্য এটা দেওয়া হয়, প্রিভেনশন এটা হলো। আর যদি হয়েও যায় তখন ট্রিটমেন্ট, এক্সচেঞ্জ ট্রান্সমিশন, ইন্ট্রাফিটাল এক্সচেঞ্জ বা পোস্ট ডেলিভারি এক্সচেঞ্জ ট্রান্সমিশন, ফটোথেরাপি, হিমোলাইসিস হলে বিলিরুবিন বাড়বে, ফটোথেরাপি, এই সমস্তগুলো দিতে হবে। এবার কি বলছিলাম আমি, ও তো আমাকে অন্যদিকে নিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, মাদার আর ফিটাসের ইয়ে দেখতে হবে, গ্রুপিং দেখতে হবে, সে তো দেখতেই হবে। একটা ট্রান্সফিউশন, একটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্ট, 3 নম্বর হলো এই মাদারের দেখতে হবে আরএইচ নেগেটিভ মাদার যদি হয়, আরএইচ নেগেটিভ কিনা দেখতে হবে। আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ হলে তার প্রিকশন নিতে হবে। ফার্স্ট প্রেগনেন্সি ইউজুয়ালি অ্যাফেক্ট করে না, পরের প্রেগনেন্সিগুলোতে বাচ্চা অ্যাফেক্টেড হয়, তাতে হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন হতে পারে। তার হচ্ছে প্রিভেনশন, ওইটা হলো ইমিউনোগ্লোবুলিন। আর হচ্ছে যদি বাই চান্স হয় না ইউজুয়ালি আজকাল, হলে পরে ওই সমস্ত ট্রিটমেন্ট করতে হবে। তাহলে 1, 2, 3, 3টে ইন্ডিকেশন হয়ে গেল গ্রুপের। আর কোনো ইন্ডিকেশন আছে? মাথা কাটা প্যারেন্টাল সেটেলমেন্ট। একটা বাচ্চাকে দাবি করছে 2 জন মা বা 2 জন বাবা যে এই আমার ছেলে, ফরেনসিক মেডিসিন, ঠিক আছে? এবার তো তাহলে তার করতে হবে, ব্লাড গ্রুপ করে তার জেনেটিক এগুলো করতে হবে। আর একটা হচ্ছে ফরেনসিক অনেক সময় তোর আইডেন্টিফিকেশনের জন্যে বা জন্যে পুলিশ কেসে করা হয়। এইগুলো মোটামুটি ইন্ডিকেশন। আর কি আছে ব্লাড গ্রুপের? এবার প্রশ্ন হচ্ছে, ব্লাড গ্রুপ থাকলেই যে কিছু কিছু ব্লাড গ্রুপ আছে যেগুলো প্রিডিসপোজেস মোর টু সাম ডিজিজ। যেমন যদি কারো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কি বল ট্রান্সপ্লান্ট অর্গানটা, বোন ম্যারো ইজ অলসো অর্গান, ইট ইজ অলসো অর্গান, তোকে তো করতেই হবে গ্রুপিং। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে বোনের মধ্যে দিয়েই ঢুকিয়ে দেয় না, ব্লাডের মধ্যে দিয়েই তো বোন ম্যারো যে এইগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া, এটা ইট ইজ অলসো অর্গান ট্রান্সপ্লান্ট। হ্যাঁ, ব্লাড দিয়ে যাবে, ওটা অন্য চ্যাপ্টার, বলতে গেলে আর অনেক বলতে হবে, মেডিসিনের লোকে, হিমাটোলজির লোকেদের কথা। এইবার এই তো এবিও গ্রুপ গেল, আর এইচ গ্রুপ গেল, আর কিছু কিছু তোর গ্রুপ আছে। ও না, যেটা বলছিলাম যে কিছু কিছু গ্রুপে প্রিডিসপোজেস টু সাম ডিজিজেস, আর কিছু কিছু গ্রুপের থাকলে পারে মানে প্রিভেন্টিং সাম ডিজিজেস। যেমন হচ্ছে গ্রুপস ওই মানে ও ও ও গ্রুপ যদি হয়, হ্যাঁ, না 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 না, লিউকেমিয়ার কি গল্প আছে? একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, যদি গ্যাস্ট্রিক আলসার হতে পারে, অথবা এই গ্রুপের ও নেগেটিভ গ্রুপের তোর ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর কম থাকে, ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর কম থাকলে এটা ডিজিজ হতে পারে। আর এ পজিটিভ যদি হয় তাদের গ্যাস্ট্রিক কার্সিনোমার চান্স বেশি হবেই, তার কোনো মানে নেই। হ্যাঁ, এই হচ্ছে প্রিডিসপোজিং টু ডিজিজ। আর এমনি আদার গ্রুপের মধ্যে ল্যান্ডস্টার গ্রুপ, ডাফি গ্রুপ, কেলি গ্রুপ, হ্যাঁ, কিট, এমএলএন, কিট গ্রুপ, এগুলোর ডিটেলসে যাচ্ছি না। একটাই হচ্ছে এই কেলি গ্রুপ, যেটা এর কি থাকে, এই আরবিসিতে এইচ অ্যান্টিজেন থাকে,
হ্যাঁ, আর একটা আছে বম্বে গ্রুপ। বম্বে গ্রুপ কেলি আর বম্বে এক না। এইচ অ্যান্টিজেন যদি না থাকে, যাদের থাকবে না, তারা দে আর রেজিস্টার্ড টু P-ভাইভ্যাক্স। শুধু ম্যালেরিয়া না, P-ভাইভ্যাক্স। গুড, জানিস তো তাহলে? বাহ, হ্যাঁ, আন্দাজ কি করে করলি? এটা আন্দাজ করা হয় না, হাত থেকে আন্দাজ করবি তুই, না জানলে এই সম্ভব নাকি? তাহলে তোকে তো নোবেল প্রাইজ দিয়ে দেবে। আরবিসিতে P-ভাইভ্যাক্স ম্যালেরিয়া গিয়ে আরবিসিতেই লাগে। ওইটা যদি ওর থাকে তাহলে ও আর গিয়ে লাগতে পারবে না। এটা বেশিরভাগ অনেক আফ্রিকান পপুলেশনে পাওয়া যায়। দেয়ার ওই বন জঙ্গলে থাকা সত্ত্বেও রেজিস্ট্যান্ট টু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওদের সিকেল সেল ডিজিজ থাকে, ওই সিকেল সেল ডিজিজও হয়। হ্যাঁ, সিকেল কোন গ্রুপটা, ওই গ্রুপ ওই বোধ হয় সিকেল সেল একটা হয়, আমি ভুলে গেলাম। না না না, সিকেল সেল হলে সিকেল সেলও কিছুটা ম্যালেরিয়া প্রোটেকশন দেয়। আচ্ছা 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 আচ্ছা। আর ওই সিকেল সেল না হলেও তোর ওইটা দেখবি কেলি গ্রুপের এইচ অ্যান্টিজেনের থাকলে পরে, সেটা হচ্ছে আরবিসিতে থাকলে পরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স গিয়ে লাগতে পারে।